প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকিনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সবুজ নামের একজন লিসেনার্স। এই ঘটনার সময়কাল 1980 সালের মাঝামাঝি সময়। ঘটনাটি ঘটেছিল কক্সবাজারের কদমতলীর আশেপাশে কোনো এক স্থানে। আজকের ঘটনাটি মূলত একটি বাড়ি কেন্দ্রিক। এই বাড়িটার নাম সঙ্গত কারণে আমি বলতে পারছি না, কারণ সেই বাড়িতে এখন অনেক মানুষ থাকেন। বাড়িটি নির্মাণ করা হয় এক রাস্তার শেষের দিকে অনেকখানি জায়গা নিয়ে। খুব বড়ই বলা যায় সেই বাড়িটিকে। 5 তলা বিশিষ্ট সেই ভয়ানক বাড়ির গেট দিয়ে ঢোকার পরেই ওপরে ওঠা সিঁড়ি পড়ে। এই সিঁড়ি পেরোলে এর ডান দিক দিয়ে একটা করিডোরের মতো জায়গা আছে। সেই দিক দিয়ে হেঁটে গেলে একটু ভেতরের দিকে বড় একটি উঠোনের মতো জায়গা। ওই উঠোনের উত্তর দিকের 2টি ঘর নিয়ে আজকের এই ঘটনা। এই ঘটনাটি শুরু হয় এই বাড়ির নির্মাণের সময় থেকে। বাড়ির যে বর্তমান মালিক, তার নাম মোশাররফ হোসেন। ওয়ারিশ সূত্রে বাবার একমাত্র ছেলে হওয়ায় সম্পূর্ণ জায়গাটি কিন্তু তিনি নিজেই পেয়ে যান। তিনি তখন ছোটোখাটো একটা ব্যবসা করতেন। খুব অল্প সময়ে ব্যবসা তার ভালোই লাভজনক হয়ে ওঠে। এখনও সেই এলাকায় 10 জন ধনীর নাম বললে তার নামটি তালিকায় থাকে। বেশ কিছু অর্থ উপার্জন করে তিনি ভাবলেন, এত বড় জায়গা ফেলে না রেখে একটি ভবন নির্মাণ করি। তাই তিনি আর দেরি না করে তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করেন বাড়ি তৈরির কাজ। কিন্তু যখন তিনি তার বাবার অনুমতি নিতে গিয়েছিলেন, তখন তার বাবা বলেছিল, এই জায়গার পশ্চিম দিকটায় তুমি কিছু করো না, ওটা খালি রেখো। চেষ্টা করো তুমি বা তোমার সন্তান সন্ততি কেউ যেন ওইখানে কিছু না করে। তখন মোশাররফ হোসেন তার বাবাকে জিজ্ঞেস করেন, কেন ওইদিকে কিছু করলে কি সমস্যা? তখন তার বাবা বলেন, ওই জায়গায় অনেক আগে একটা ঘর ও তার পাশে একটি কবরস্থান ছিল। সেই ঘরে আমার দাদা নাকি কবিরাজি কাজ করতেন, মানে মোশাররফ সাহেবের বাবার দাদা। আর ওই কবরস্থানটা যে কাদের সেটা আমি নিজেও জানি না। আমার বাবা মানে তোমার দাদার কাছে শুনেছি ওইখানে নাকি বেশ কিছু জিনের কবর আছে। তবে সেই কবরস্থানের কারণে আমাদের কখনোই কোনো ক্ষতি বা ভয়ও আমরা পাইনি। তুমি বাড়ি নির্মাণ করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই জায়গাটা তুমি খালি রেখো। ওনার কথা অনুসারে ওই জায়গায় তখন আর কিছুই করা হয়নি। কবরস্থানটি কাদের সেই সম্পর্কেও মোশাররফ সাহেবের বাবা এর বেশি কিছুই বলতে পারেননি। তাদের পরিবারে কেউ মারা গেলেও কখনো ওই কবরস্থানে কবর দেওয়ার কথা তিনি বা তার পরিবারের কেউ শোনেননি।
এই সব কথার পরে মোশাররফ সাহেব আর তার বাবার কথার অবাধ্য হননি। জায়গার সম্মুখ দিকে তিনি কাজ শুরু করে দেন এবং বছর দুয়ের মধ্যেই তার বাড়ি ভাড়াও দিয়ে দেন। পশ্চিম দিকের পেছনের জায়গাটি তখন খালি রাখেন। 1988 সালের মে মাসে মোশাররফ সাহেবের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বাবা মারা যাওয়ার পরে মোশাররফ সাহেব তার বাবাকে দেওয়া কথা রাখেননি। একই বছরের শেষের দিকে তিনি পেছনের জায়গায় আবার নতুন বাড়ি কাজ শুরু করে দেন। মূলত মূল ঘটনার সূচনা হয় এখান থেকেই। কনস্ট্রাকশন কর্মীরা জায়গাটি পরিষ্কার করা শুরু করলে প্রথম দিন তেমন কিছুই আসলে হয়নি, কিন্তু দ্বিতীয় দিনে জায়গাটা পরিষ্কারের সময় একজন কর্মী সাপের কামড় খেয়ে মেডিকেলে ভর্তি হন। উল্লেখ্য, ওই এলাকাটি মূলত শহরেই বলা যায়। সেখানে কখনো এর আগে কেউ তেমন সাপ দেখেনি। এমনকি বিল্ডিং নির্মাণের আগে বাচ্চারা খেলাধুলাও করত ওখানে, তারাও কোনোদিন আক্রান্ত হয়নি। যাক সে কথা, সাপের কামড় খাওয়া ব্যক্তির চিৎকার শুনে আশেপাশের কর্মীরা ছুটে আসেন, কিন্তু কামড়ের দাগ দেখলেও তারা কোনো সাপ তখন বা তার পরেও আর খুঁজে পাননি। মূলত এভাবেই টুকটাক ঝামেলার মধ্য দিয়েই এগোতে থাকে তার বাড়ি তৈরির কাজ। কখনো মেশিন বন্ধ হয়ে যেত, কখনো এটা ওটা খুঁজে পাওয়া যেত না, কখনো আবার কাজ করতে ছোটোখাটো দুর্ঘটনার শিকার হতেন ওই কর্মীরা। এর মধ্যে একটা ঘটনা হয়। নতুন বাড়ির কাজ যখন শেষের দিকে, তখনকার এক রাতের ঘটনা। কন্ট্রাক্টর সাহেব বাড়ির কাজ শেষ হওয়া অবধি সেখানেই ছিলেন। রাতের খাওয়া শেষ করে ধূমপান করতে বের হন তিনি, এবং ধূমপান করতে করতে সব কিছু টর্চ লাইটের আলোতে ঘুরে ঘুরে তিনি দেখে নিচ্ছিলেন। পশ্চিম দিকে যে জায়গার কথা বলা হয়েছে সেখানে পাশাপাশি দুইটি ইউনিট করা হয়েছে। কন্ট্রাক্টর সাহেবের নাম ছিল সুমন মিয়া। তিনি সেই ঘরগুলোর দিকে এগিয়ে আসতেই প্রথম ইউনিটের ঘরের ভেতর থেকে হালকা কথাবার্তা শুনতে পান। শব্দ শুনে প্রথমে যে জিনিসটা তার মাথায় আসে সেটা হলো হয়তো চোর এসেছে, নিশ্চয়ই সিমেন্ট বা লোহা চুরি করতে এসেছে। এইটা ভেবে তিনি আস্তে আস্তে সেই ঘরের ভেতরে ঢোকেন। প্রথম রুম পার হয়ে তিনি যখন দ্বিতীয় রুমে ঢুকতে যাবেন, তখন শুনলেন ওই রুম থেকে কেউ বলছে, কন্ট্রাক্টর আসছে, ওকে একটু দেখা দেওয়া দরকার। এই কথা শুনে সুমন মিয়া তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দ্বিতীয় রুমে ঢুকে পড়েন চোর ধরার আশায়। কিন্তু তিনি যা দেখলেন সেটা সারা জীবনের জন্য তাকে ভয়ঙ্কর এক স্মৃতি হিসেবে বয়ে বেড়াতে হবে। লাইট নিয়ে ঘরে ঢুকেই তিনি দেখলেন মেঝেতে হাঁটু মুড়ে পুরুষের পোশাক পরা একটি অবয়ব বসে আছে, কিন্তু তার কোনো মাথা ছিল না এবং তার গলা দিয়ে তখনও টাটকা রক্ত ঝরছে। এইটা দেখেই তিনি ভয়ে মারাত্মক চিৎকার দিয়ে জ্ঞান হারান। তার চিৎকার শুনে অন্যান্য কর্মীরা দৌড়ে সেখানে আসেন এবং তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যান। দিন চারেক পরে তিনি সুস্থ হয়ে মোশাররফ সাহেবকে জানিয়ে দেন বাকি কাজগুলো অন্য কাউকে দিয়ে করাতে। তিনি আর এই বাড়ির কাজ করবেন না। কাজ বেশি বাকি না থাকায় মোশাররফ সাহেব এলাকার কিছু রাজমিস্ত্রি দিয়ে বাকি কাজটুকু শেষ করেন এবং বাড়ি ভাড়াও দিয়ে দেন। তবে বাড়ি ভাড়া দেওয়ার সময় মোশাররফ সাহেব তার ভাড়াটিয়াদের কাছে এই সব ঘটনাগুলো গোপন রাখেন। প্রায় 5 মাস পরে নিচতলার প্রথম ফ্ল্যাটে ভাড়াটিয়া ওঠেন। সেই পরিবারের সদস্য সংখ্যা ছিল 4 জন। পরিবার প্রধান যিনি, তার নাম ছিল লিয়াকত। পেশায় তিনি একজন চাকরিজীবী। তার স্ত্রী গৃহিণী। তার মেয়ে তখন ক্লাস 3-তে পড়ত ও তার বৃদ্ধ পিতা, যিনি মাঝে মাঝে এসে থাকতেন। বাড়িতে ওঠার পর শুরুতে তেমন কোনো সমস্যা হয়নি। সব কিছু গোছগাছ করে নিয়ে
সুন্দরভাবেই তাদের জীবন কাটছিল। কিন্তু সেটা ছিল খুব অল্প সময়ের জন্য। খুব তাড়াতাড়ি তাদের জীবনে নেমে এলো এক ভয়ানক বিভীষিকা। চাকরির সুবাদে লিয়াকত সাহেব প্রায় রাত করে বাড়ি ফিরতেন। এমনও দিন যায় তিনি বাড়ি আসতেই পারেন না। যেদিন থেকে ঘটনা শুরু সেই দিনও তিনি বেশ রাত করেই বাড়ি ফেরেন। সময় আনুমানিক রাত 2টা। গেটের ভেতরে ঢুকে তিনি তার ছোট্ট উঠোনের কাছে আসেন। তখন সিঁড়ির পাশে জ্বলতে থাকা বাল্বের আলোয় লক্ষ্য করেন তার ঘরের দরজার কাছে 3টি বাচ্চা খেলা করছে। স্পষ্টভাবে তাদের চেহারা সেই অল্প আলোতে দেখা যাচ্ছিল না। হঠাৎ করে দেখেই তিনি খুব চমকে উঠে সেখানে দাঁড়িয়ে যান। ভাবতে থাকেন এত রাতে কোন বাসার ছেলে পেলে এখানে এলো। এইসব ভাবতে ভাবতে একটু সামনে এগিয়ে এলে তার পায়ের শব্দ শুনে বাচ্চাগুলো খেলা বন্ধ করে দেয় আর তার দিকে একসাথে ফিরে তাকান। লিয়াকত সাহেব দেখতে পান সবগুলো বাচ্চার চেহারা আগুনে পোড়া মানুষের মতো এবং তারা সবাই জিভ বের করে তার দিকেই তাকিয়ে আছে। এইরূপ অবস্থায় যা হয় তিনি মারাত্মক ভয় পেয়ে যান। চিৎকার দিতে যাবেন এমন সময় দেখতে পান বাচ্চাগুলো দৌড়ে বাড়ির পেছনের যে ছোট্ট গলি সেই দিকে দৌড়ে চলে যায়। লিয়াকত সাহেব আর দেরি না করে তার বাসার দরজায় দ্রুত আঘাত করেন এবং একটু পরে তার বাবা দরজা খুলে দিলে তিনি ঘরের ভেতরে হুমড়ি খেয়ে পড়েন। তার স্ত্রী দ্রুত স্বামীকে একটু পানি এনে দেন। তিনি পানি পান শেষ করতেই তার বাবা জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। লিয়াকত সাহেব সবাই ভয় পাবে ভেবে আর কিছুই বললেন না, শুধু বললেন কাজের প্রেশারে একটু খারাপ লাগছে। পরদিন ছিল হরতাল। ওই সময় হরতাল অনেক ভয়ানক আর অরাজকতার দিন ছিল, তাই লিয়াকত সাহেব কাজে যাননি। সকালে উঠে নাস্তা করে বাসার সামনে উঠোনে বসে তিনি পত্রিকা পড়ছিলেন। হঠাৎ ওনার চোখ গেল বাসার পেছনের সেই সরু গলিটার দিকে। তিনি পত্রিকা হাতে হাঁটতে হাঁটতে সেই দিকে এগিয়ে যান। গিয়ে দেখলেন গলিটা এত সংকীর্ণ যে সেখান থেকে বাচ্চা বা বুড়ো কারোরই যাতায়াত করা অসম্ভব। এইসব ভাবতে ভাবতে তিনি আবারও উঠোনে ফিরে আসেন এবং পত্রিকা পড়তে থাকেন। লিয়াকত সাহেবের প্রচুর ধূমপানের অভ্যাস ছিল। তিনি ঘণ্টাখানেক পর পর বাইরে ধূমপান করতে যেতেন। সেদিনও তিনি ধূমপান করে বাইরে একটু আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন। গেট দিয়ে ঢুকতেই তিনি তার স্ত্রীর চিৎকার শুনতে পান। দৌড়ে তিনি ঘরের কাছে গিয়ে দেখেন দরজা খুলে তার স্ত্রী, তার মেয়ে এবং তার বাবা বাইরে বেরিয়ে এসেছেন। চিৎকার শুনে অন্যান্য বাসার প্রতিবেশীরাও বের হয়ে এসেছেন। লিয়াকত সাহেব কাছে এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, কিন্তু তিনি তখন কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। তার বাবা প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন। লিয়াকত সাহেবের বাবা জানালেন তিনি তার নাতনিকে নিয়ে সামনের রুমে বসেছিলেন। হঠাৎ বৌমা এসে বলল, বাবা একটু দেখে যান তো, রান্নাঘরে কেমন একটা শব্দ হচ্ছে, আমার ভয় লাগছে। এই কথা শুনে তিনি উঠে রান্নাঘরের দিকে যান। যেতে যেতেই তিনি একটা ভয়ঙ্কর শব্দ শুনছিলেন। মনে হচ্ছিল কেউ যেন বিলাপ করে মরা কান্না কাঁদছে এবং সেই কান্নার স্বরটা অনেক মোটা এবং পুরুষালী। তিনি বেশ ভয় পেয়ে পিছিয়ে আসেন এবং এসে সবাইকে নিয়ে ঘরের বাইরে বের হতে যাবেন। এমন সময় লিয়াকত ভাইয়ের স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। এরপর তারা বাইরে বেরিয়ে আসেন। লিয়াকত সাহেব তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে কি হয়েছিল। তার স্ত্রী এই প্রশ্নের উত্তরে কিছু না বলে তার ডান পায়ের নিচের অংশের দিকে ইশারা করেন। লিয়াকত সাহেব দেখলেন ডান পায়ের নিচে ছোট একটি বাচ্চার
হাতের ছাপ দেখা যাচ্ছে। জায়গাটি রক্তে জমাট বেঁধে গেছে, শক্ত করে ধরা হয়েছিল এমন। পাশের বাসার প্রতিবেশী লিয়াকত সাহেবকে বললেন, ভাই, আজকে আপনারা আমাদের বাসায় থাকেন, সকালে দেখি কিছু করা যায় কিনা। এইটা শুনে লিয়াকত সাহেব আর না করলেন না। তারা সবাই পাশের বাসায় থাকলেন সেই রাতে। পরের দিন সকালে লিয়াকত সাহেব সবাইকে নিয়ে ঘরে ফিরে আসেন। এসে দেখেন সবই ঠিক আছে, শুধু রান্নাঘরের জিনিসপত্র এদিক সেদিক পড়ে আছে। সব গোছগাছ করে লিয়াকত সাহেব বাড়িওয়ালার সাথে দেখা করতে চান। মোশাররফ হোসেন সবকিছু শুনে ওনার সামনে সব হেসে উড়িয়ে দিয়ে বলেন, ভাই, এগুলা কিছু না, নিচতলায় বাসা তো, তাই হয়তো বিড়াল এইসব সমস্যা করেছে। তারপরেও আপনার মনে শান্তির জন্য আমি একজন হুজুর পাঠাবো, উনি গিয়ে আপনার বাসা বন্ধ করে দিয়ে আসবে। হাসি মুখে এইসব কথা বললেও মোশাররফ সাহেবের মনে তখন বেশ ভয় কাজ করা শুরু করে। সন্ধ্যার পরে একজন স্থানীয় হুজুরকে নিয়ে তিনি লিয়াকত সাহেবের বাসায় যান। ওই হুজুর বেশ কিছুক্ষণ দোয়া কালাম পরে বাসায় পানি ছিটিয়ে দেন, একটু মিলাদ মাহফিল করেন এবং মোনাজাত করে রাতে খাবার খেয়ে অল্প কিছু অর্থ নিয়ে বের হয়ে আসেন। এই ঘটনার ভয়াবহতা মূলত সেই দিন থেকেই শুরু হয়। রাতে খাবার খেয়ে কিছুটা নির্ভয়ে সবাই শুয়ে পড়েন। রাত তখন কত হবে সেটা সঠিক বলা যায় না, তবে বেশ রাত তখন। লিয়াকত সাহেবের প্রচণ্ড পানি তৃষ্ণা পায়। তিনি উঠে রান্নাঘরের দিকে হেঁটে যান এবং রান্নাঘরের বাতি জ্বালিয়ে যা দেখেন তা আসলে কোনো ব্যাখ্যা হয় না। তিনি দেখেন তার বৃদ্ধ বাবা রান্নাঘরের মেঝেতে হাঁটু মুড়ে বসে তার মেয়ের মাথার ভেতর থেকে মগজ খুবলে খুবলে খাচ্ছে। উনি ভয়ে চিৎকার দিতে যাবেন, এমন সময় ঘরের ভেতরে শুয়ে থাকা ওনার স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। লিয়াকত সাহেব সাহস না হারিয়ে ঘুরে ঘরের ভেতরে দৌড়ে আসেন আর দেখেন ওনার খাটের পাশে দাঁড়িয়ে সিলিং পর্যন্ত লম্বা কালো আলখল্লা পরিহিত এক অবয়ব খাট ধরে ঝাঁকাচ্ছে। এই আবছা অন্ধকারে ওই অবয়বটির মুখ এক নজর দেখেছিলেন লিয়াকত সাহেব। সেই মুখ তার চেনা কোনো মানুষ বা প্রাণীর নয়। সেই মুখ দেখে ওনার মনে হয়েছিল আগুনে বা এসিডে জলছে যাওয়া কোনো কুকুরের মুখ, কিন্তু তার চোখের স্থানটি ছিল সেলাই করা। এই সব দেখে আর সহ্য করতে পারলেন না লিয়াকত সাহেব। তিনি জোরে এক চিৎকার দিয়েই জ্ঞান হারান। তখন সামনের রুম থেকে ওনার বাবা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে দৌড়ে আসেন। উনি দৌড়ে আসতেই অবয়বটি সিলিং ফুঁড়ে উপরের দিকে মিলিয়ে যায়। এরপরে লিয়াকত সাহেবের বাবা পাশের বাসা থেকে প্রতিবেশীদের ডেকে আনেন। সবাই মিলে ধরাধরি করে লিয়াকত সাহেবকে খাটের উপরে শোয়ান। তখন অনেক রাত হয়ে যাওয়ায় আর ডাক্তার ডাকতে পারেনি তারা। সকালে ফজরে আজান যখন দিচ্ছিল তখন লিয়াকত সাহেব ধর্মর করে নিজেই উঠে যান এবং ওনার বাচ্চাকে এবং স্ত্রীকে দেখে তিনি স্বস্তি বোধ করেন। আশ্চর্যের বিষয়, রাতের লম্বা সেই অবয়বটি চলে যাওয়ার পর থেকে তার স্ত্রী বেশ স্বতঃস্ফূর্ত হয়ে যান। এত কিছু হলো তা নিয়ে ওনার বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না, বরং তিনি তার স্বামীকে ভয় পাওয়া নিয়ে হাসি তামাশা করতে লাগলেন। এই বিষয়টি লিয়াকত সাহেব এবং তার বাবা দুজনের চোখেই একটু অদ্ভুত অস্বাভাবিক লাগলো। কিন্তু তখন এটা নিয়ে কথা না বাড়িয়ে লিয়াকত সাহেব সিদ্ধান্ত নেন এই বাসায় তিনি আর থাকবেন না। কিন্তু সিদ্ধান্ত নিলে তো আর হবে না, নতুন একটা বাসা না পাওয়া পর্যন্ত কোথাও যেতেও পারছেন না তারা। পরদিন তিনি প্রতিবেশীদের পরামর্শে একজন হুজুরের সাথে সকালেই দেখা করতে যান, যাকে এলাকার সবাই কালা হুজুর নামে চেনেন। এই সকল অতি প্রকৃত বিষয়ে ওনার সমাধান দেওয়ার খুব নাম ছিল। তিনি সব কিছু শুনলেন লিয়াকত সাহেবের কাছ থেকে।
শুনে তিনি একটি কাচের বোতলে একটু পানি পড়া দিয়ে বললেন, এই পানিটা খাওয়া যাবে না, শুধুমাত্র গোসলের সময় একটু মিশিয়ে গোসল করতে হবে। এইটুকু বলে হুজুর বিদায় দেন লিয়াকত সাহেবকে। লিয়াকত সাহেব পানি নিয়ে বাসায় চলে আসেন এবং সবাইকে হুজুরের দেয়া পানি দেখিয়ে তার স্ত্রীকে বলেন, কাল থেকে সবাই গোসলের সময় এই পানি মিশিয়ে গোসল করবে, নাও এটা এক জায়গায় রাখো। এই বলে তিনি যখন পানির বোতল স্ত্রীর হাতে হস্তান্তর করছিলেন, তখন স্ত্রীর হাত ফসকে বোতলটি মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। লিয়াকত সাহেব খুব রেগে গিয়ে তিনি স্ত্রীকে একটা চর মেরে বসেন, কিন্তু এর ফলাফল সম্পর্কে তিনি যদি জানতেন তাহলে হয়তোবা এই কাজ তিনি করতেন না। চর খেয়ে তার স্ত্রী মারাত্মক রকম ক্ষেপে ওঠেন এবং মাটিতে পড়ে থাকা কাচের বোতলের টুকরো হাতে নিয়ে স্বামীর উপর ঝাঁপিয়ে পড়েন। তিনি লিয়াকত সাহেবকে চিৎ করে শুয়ে ফেলে তিনি আঘাত হানেন। প্রায় 4 থেকে 5 বার আঘাত করেন তিনি। এমন সময় লিয়াকত সাহেবের বাবা ওনাকে ধরে ফেলেন এবং চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকেন। প্রতিবেশীরা দৌড়ে এসে ওনার স্ত্রীকে সামলান। তখন ওনার স্ত্রী ভয়ঙ্কর পুরুষালী গলায় বলতে থাকে, ছেড়ে দে আমাকে, ও আমার গায়ে হাত দেয়, ওর কত বড় সাহস, ওকে মেরে ফেলবো আমি। এমন ভয়ঙ্কর গলার স্বর শুনে সবাই খুবই ভয় পেয়ে যায়, কিন্তু ওনাকে ছেড়ে না দিয়ে ওনাকে শক্ত করে বেঁধে ফেলা হয়। প্রতিবেশী পুরুষেরা লিয়াকত সাহেবকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান, কিন্তু আঘাত গুরুতর হওয়ায় শহরের দিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। ওনাদের ছোট বাচ্চাটি পরিবারের এমন অস্বাভাবিক ঘটনায় সারাদিন খুব কান্নাকাটি করতে থাকেন। সন্ধ্যার পরে ওনার স্ত্রী বেশ স্বাভাবিক হয়ে যান এবং স্বামীর অবস্থার কথা শুনে হাউমাউ করে কাঁদতে থাকেন। তখন সবাই তার বাঁধন খুলে দেন। এদিকে কি হয়, এইসব ঘটনার মাঝেই তাদের একজন প্রতিবেশী সেই কালা হুজুরের সাথে যান দেখা করতে, তাকে নিয়ে আসা যায় কিনা তাই, কিন্তু তিনি হুজুরকে পেলেন না। সকালে পানি পড়া দিয়ে উনি অন্য এক কাজে বের হয়ে যান। রাতে প্রতিবেশীরা হাসপাতাল থেকে ফিরে আসার পরে লিয়াকত সাহেবের স্ত্রী শ্বশুরকে খুব অনুরোধ করে বললেন, বাবা আপনি একটু হাসপাতালে যান, ওনার কাছেই থাকেন, আমি এখন বেশ সুস্থ আছি। লিয়াকত সাহেবের বাবা প্রতিবেশীদের দায়িত্বে ছেলের বউ এবং নাতনিকে রেখে হাসপাতালের দিকে যান। ওটাই ছিল তার শেষ দেখা। প্রতিবেশীরা লিয়াকত সাহেবের স্ত্রী ও কন্যাকে নিয়ে তাদের ঘরে আসেন। বেশ স্বাভাবিক আচরণে তার প্রতিবেশীরাও একটু স্বস্তি বোধ করছিল। লিয়াকত সাহেবের স্ত্রী খুব কান্নাকাটি করছিলেন এবং যেটা স্বাভাবিক ছিল ওই সময়টায়। তখন রাত আনুমানিক 10টার দিকে লিয়াকত সাহেবের স্ত্রী প্রতিবেশী যার বাসায় ছিলেন তাকে বললেন, ভাবি আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘরে যাচ্ছি, লিয়াকত কিছু টাকা রেখে গেছে, সেটা নিয়ে আসি। প্রতিবেশী মহিলা সাথে আসতে চাইলে তিনি মানা করে বললেন, বেশি সময় লাগবে না, খুব দ্রুত চলে আসব, তাই সাথে না গেলেও চলবে। এই বলে মেয়েকে নিয়ে তিনি ঘরে যান। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, প্রায় ঘন্টা পার হয়ে যাচ্ছে, তিনি আর ফিরে আসেন না। পরে ওই প্রতিবেশী মহিলা ওনাদের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করেন বেশ কয়েকবার, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আরও কয়েকবার ডাকার পরে উনি খুব ভয় পেয়ে যান, কারণ ভেতর থেকে তখন 5-6 জন পুরুষ মহিলার মিলিত কণ্ঠে অট্টহাসি শোনা যাচ্ছিল। তখন তিনি দৌড় গিয়ে তার স্বামীকে জানালেন। তার স্বামী আশপাশ থেকে আরও কয়েকজন মানুষ এবং লাঠিসোঁটা নিয়ে ঘরের দরজায় কড়া নাড়েন। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পরে ভেতর থেকে কেউ একজন বলে ওঠে, এগুলোর জ্বালায় তো শান্তি নেই,
এরপরে আর কিছুই শোনা যায়নি। আরও কিছুক্ষণ পর খুলছে না দেখে সবাই দরজা ভেঙে ফেলেন। সামনের রুম পার হয়ে ভেতরের বেডরুমে ঢুকেই সবাই ভয়ে স্তব্ধ হয়ে যান। সিলিং থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দুটি লাশ ঝুলছে। লাশ দুটি আর কারো নয়, লিয়াকত সাহেবের স্ত্রী ও তার সন্তানের। তাদের জিভ বিভৎসভাবে বের হয়ে আছে, তাদের চোখ অক্ষিগোলক থেকে বের হয়ে এসেছে। বাচ্চা মেয়েটার বুকের দিকে চেরা, সেখান থেকে তখনও রক্ত ঝরছে। উপস্থিত কেউই বিষয়টা সহ্য করতে পারেননি, এমন হৃদয় বিদারক ঘটনা ছিল। সকলে দ্রুত বের হয়ে যান সেই ঘর থেকে। সেই রাতে ওই এলাকাটা সরব হয়ে উঠেছিল। পুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশ নামান। ইতিমধ্যে হাসপাতালে খবর দেয়া হলে অসুস্থ অবস্থায় লিয়াকত সাহেব তার বাবাকে নিয়ে ফজরের নামাজের আগেই চলে আসেন। কান্নায় ভেঙে পড়েন তারা। লিয়াকত সাহেব এত ধাক্কা খান যে তিনি একটু পরপর মূর্ছা যাচ্ছিলেন। তার বৃদ্ধ বাবা ছেলেকে সামনে রাখতে পারছিলেন না। পুলিশ লাশ নিয়ে যান, সাথে গ্রেপ্তার করে নিয়ে যান লিয়াকত সাহেব ও তার বাবাকে। তার বাবাকে ছেড়ে দিলেও লিয়াকত সাহেবের শ্বশুরবাড়ির লোকদের করা মামলায় 2 বছর জেল খাটতে হয় ওনাকে। স্ত্রী কন্যার কবরে মাটি দেওয়ারও নসিব হয়নি ওনার। জেল থেকে বের হয়ে তিনি সর্বপ্রথম যে কাজটি করেন সেটা হলো এক জুমার নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে জনসম্মুখে তিনি বাড়িওয়ালা মোশাররফ সাহেবকে জুতো দিয়ে পেটান। তারপর ওই এলাকা ছেড়ে চলে যান, আর কখনোই ফিরে আসেননি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী লিয়াকত সাহেবের মেয়েকে প্রথমে গলা টিপে হত্যা করা হয়। তারপর তাকে ঝুলিয়ে তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়, যার হদিশ পুলিশ কোনোদিনই করতে পারেনি। আর লিয়াকত সাহেবের স্ত্রীর মৃত্যু গলায় ফাঁস নেয়ার ফলে হয়েছে, এটার প্রমাণ হয়েছে। ঘটনার সময় লিয়াকত সাহেব এবং তার বাবা হাসপাতালে ছিলেন, এই সত্যতা প্রতিবেশীরা নিশ্চিত করেছিলেন। তাই লিয়াকত সাহেবের 2 বছরে এই মামলা থেকে বের হয়ে আসতে পারেন। ঘটনাটি তৎকালীন বেশ কয়েকটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। এই ঘটনায় মোশাররফ সাহেবও বেশ ঝামেলার শিকার হন। তার এই ঘরসহ সম্পূর্ণ বিল্ডিং থেকেই ভাড়াটিয়ারা চলে যেতে শুরু করেন। এলাকার সবাই মোশাররফ সাহেব ও তার পরিবারের লোকদের এড়িয়ে চলতে শুরু করেন, কারণ প্রতিবেশীদের অনেকেই লিয়াকত সাহেবের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনায় অনেক রং মিশিয়ে এলাকায় প্রচার করেন। এভাবে চলে যায় প্রায় 1.5 বছর। সময় আস্তে আস্তে সব ক্ষতিকেই সারিয়ে তোলে। ঠিক তেমনই মানুষও আস্তে আস্তে এইসব ঘটনা ভুলতে থাকে। এর মাঝে মোশাররফ সাহেব পশ্চিম দিকের ঘরগুলোকে রং করে টাইলস করে বেশ আকর্ষণীয় করে তোলেন এবং ভাড়া দেওয়ার চেষ্টা করতে থাকেন। লিয়াকত সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনাকে তিনি একটি খুনের ঘটনা বলে এলাকায় প্রচার করেন। আস্তে আস্তে মানুষও তার কথা বিশ্বাস করতে শুরু করে, কারণ লিয়াকত সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনায় যে সকল প্রতিবেশীরা প্রত্যক্ষ করেছিলেন তারা সকলেই ততদিনে ভয়ে এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যান। এই সুযোগটাই মোশাররফ সাহেব কাজে লাগাতে শুরু করেন। আস্তে আস্তে তার ভবনের ঘরগুলো আবার বাড়া হতে শুরু হয়। নতুন ডেকোরেশনের সাথে মোশাররফ সাহেব বাসা ভাড়াও অনেক কমিয়ে দেন, যার কারণে অল্প কিছুদিনের মধ্যে দেখা যায় শুধু পশ্চিম দিকের ওই ঘরটি ছাড়া বাকিগুলো ঠিকঠাক ভাড়া হয়ে যায়। ওই বাসাটি শুরুতেই তিনি ভাড়া দেননি, কারণ ওইখানে কেউ মারা গেছে শুনলে কেউ উঠবেন তো না, বরং অন্য বাসাগুলো নিয়েও খারাপ কথা রটতে পারে। যাই হোক, এইভাবে তার সবগুলো ভাড়া হয়ে যাবার পর ওই পশ্চিম পাশের ওই বাসাটা ভাড়া হচ্ছিল না। এভাবে কিছুদিন যাওয়ার পর মোশাররফ সাহেব ভাবলেন তিনি ব্যাচেলর ভাড়া দিয়ে দেবেন। তিনি তাই করলেন। চিন্তা করার কিছুদিনের মধ্যে 4 জন চাকরিজীবী ব্যাচেলরকে তিনি ভাড়া দিয়ে দেন। 4 জনের ভেতরে
তিনজন সারাদিন কাজে বাইরে থাকতো, আর রাতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন পুলিশ। তার শিফটিং ডিউটির কারণে কখনো দিনে বা কখনো রাতে তার শিডিউল থাকতো। এই ঘটনার দ্বিতীয় অধ্যায় শুরু হয় তার কাছ থেকেই। সঠিক দিন তারিখ এতদিন পরে বলা মুশকিল। ব্যাপার কিন্তু এতটুকু জানা গেছে, তখনকার সময় ছিল গরমকাল। ওই বাসায় ওঠার প্রায় 2 সপ্তাহ পরে ঘটনা। রাতের ডিউটি শেষ করে সকাল 9টা নাগাদ সেই পুলিশ কনস্টেবল রাকিব বাসায় ফিরে আসেন। গোসল করে তিনি ঘুমোতে চলে যান। উল্লেখ্য, তাদের রান্নাবান্না করার জন্য সকলে বেশ কিছুদিন যাবৎ একজন বুয়া খুঁজছিলেন, কিন্তু তখনও কাউকে খুঁজে পাননি। এই বাসায় আসলে এলাকার কেউই কাজ করতে চায়নি, তাই নিয়ম করে 4 জন একদিন করে রান্না করে খান। যাই হোক, ঘুমোতে যাওয়ার পরে ঠিক বলতে পারবেন না কতক্ষণ ঘুমিয়েছেন, হঠাৎ মশলা বাটার শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি বিছানায় শুয়ে ভাবতে থাকেন মশলা বাটে কে। তারপর নিজেই উত্তর দেন, হয়তো অন্য সদস্যরা বা নতুন বুয়া নিয়ে এসেছে, সেই কাজ করছে হয়তো। এটা সেটা ভাবতে ভাবতেই তিনি আবারও ঘুমিয়ে পড়েন। ঘুমের ভেতরেই তিনি স্বপ্ন দেখেন তিনি তার বিছানায় শুয়ে আছেন, আর তার খাটের পাশে দাঁড়িয়ে সাদা কাপড় পরা অনেক নারী পুরুষ নিজেদের মধ্যে কথা বলছে। তাকে উঠে বসতে দেখে তারা সকলেই কথা থামিয়ে তার দিকে একসাথে ঘুরে তাকান এবং সবাই একসাথেই বলে ওঠে, রাকিব, এখনো ঘুমাচ্ছ? আসো, ভেতরে ঘরে সবাই অপেক্ষা করছে। এটা বলেই তাদের ভেতর থেকে একজন নারী তার হাত ধরে বিছানা থেকে টেনে নামিয়ে ভেতরের ঘরে তাকে নিয়ে যান। সেই রুমে ঢুকেই রাকিব সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। তিনি দেখেন রুমের ভেতরে সিলিং থেকে তার 3 জন রুমমেটের মৃতদেহ ফাঁসি দেওয়া অবস্থায় সিলিং থেকে ঝুলছে। এইটা দেখে ঘুমের ভেতরেই তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং তার ঘুম ভেঙে যায়। রাকিব সাহেব বেশ সাহসী মানুষ ছিলেন। তিনি নিছক স্বপ্ন ভেবে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে যান, একটু ফ্রেশ হবেন এই ভেবে। বাথরুম এবং রান্নাঘর পাশাপাশি ছিল। বাথরুমে প্রবেশ করে তিনি যখন হাত মুখ ধুচ্ছেন, তখন শুনতে পান রান্নাঘরের ভেতরে কারা যেন ফিসফাস করে কথা বলছে। তিনি হাত মুখ ধুয়ে বের হয়ে রান্নাঘরের দিকে উকি দিয়ে দেখেন সেখানে কেউ নেই। এরপর নিজের জন্য বরাদ্দকৃত খাবার খেয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। নিছক মনের ভুল ভেবে এইসব টুকটাক বিষয় নিয়ে তিনি খুব বেশি ভাবলেন না। সন্ধ্যায় 2 জন রুমমেট, যাদের নাম যথাক্রমে রিয়াজ এবং সিরাজ, কাজ থেকে ফিরে আসেন। তারা 2 জন একই কোম্পানিতে কাজ করতেন। তারা কাজ থেকে ফিরে আসার পর রাকিব সাহেব তাদের জিজ্ঞাসা করেন তারা রান্নার জন্য কোনো বুয়া নিয়োগ করেছেন কিনা। উত্তরে রিয়াজ সাহেব বলেন, না ভাই, এখনও পাইনি, আজ সকালে আমি রান্না করে গিয়েছি। কেন ভাই, আপনার খাবারে কি কম পড়েছে নাকি? রাকিব সাহেব বললেন, না তা না, আজ সকালে এসে ঘুমানোর পর আমি রান্নাঘরে মশলা বাটার শব্দ শুনেছি, তাই জিজ্ঞেস করলাম আর কি। হয়তো আমার মনের ভুল। ঠিক আছে, আমি কাজে যাচ্ছি, আপনারা থাকেন। এই বলে রাকিব সাহেব উঠে তৈরি হয়ে তার কাজে চলে যান। স্বপ্নের ব্যাপারটা তিনি আর কাউকেই জানালেন না। চতুর্থ সদস্যর নাম শিবাত সাহেব। তিনি কাজ থেকে ফিরে আসলে 3 জনে মিলে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ তাস খেলেন, তারপরে তারা শুয়ে পড়েন। 4 জনের মধ্যে সামনের রুম শিবাত সাহেব এবং রাকিব সাহেব শেয়ার করে থাকেন, বাকি 2 জন ভেতরের রুমে শোয়ে। রাকিব সাহেব না থাকলে শিবাত সাহেব একাই সামনে থাকেন। সেদিন রাতের কথা। শিবাত সাহেবের খুব পানি তৃষ্ণা পায়। তিনি ঘুম থেকে ওঠেন পানি পান করার উদ্দেশ্যে। তার মাথার পাশে পানির জগ রাখা।
সেখান থেকে তিনি পানি ঢেলে খেয়ে আবার শুয়ে পড়েন। এমন সময় পাশের বেডে তার চোখ পড়ে। তিনি দেখেন কাঁথা মুড়ি দিয়ে কি যেন শুয়ে আছে। সিফাত সাহেব একজন আরেকজনের বেড ব্যবহার করবে এই জিনিসটা পছন্দ করতেন না। তাই তিনি আবছা অন্ধকারে কে ঘুমাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না বলে রুমের অন্য পাশে থাকা লাইটের সুইচ অন করতে উঠে পড়েন। বিছানা থেকে লাইটের কাছে গেছেন। এমন সময় ওই পাশের খাট থেকে একটা কর্কশ কণ্ঠে কে যেন ওনাকে বলে উঠল, বাতি জ্বালাস না, ভয় পাবি। উনি এইটা শুনে ঘুরে ওই খাটের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখেন ওখানে কেউ নেই। কিন্তু আবছা অন্ধকারে দেখতে পান তার খাটের উপরে কাঁথা মুড়ি দিয়ে কে জানি দাঁড়িয়ে আছে। তিনি ভয়ে দ্রুত লাইটের সুইচ অন করে আবার ঘুরে তাকিয়ে দেখেন খাটে কেউ নেই। রুমমেট দুজন তাদের জায়গায় আছে কিনা তা চেক করার জন্য তিনি ঘরের ভেতরে যান। এমন সময় ঘটে এক অসম্ভব ঘটনা। তিনি নিচু হতেই কে যেন লাইটের সুইচ অফ করে দেয়। সাথে সাথে ওনার মনে হয় 4 থেকে 5 জন লোক ওনাকে পেছন থেকে ঘিরে ফেলে। উনি মাথা উঠিয়ে দেখতে যাবেন, এমন সময় একজন ওনার চুল ধরে মাটি থেকে 2 ফুট উপরে তুলে ফেলেন। বাকিরা ওনাকে আক্রোশ নিয়ে খুব মারধর করতে থাকে। উনি মার খাচ্ছিলেন ঠিকই, কিন্তু ওনার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না, কারণ লোমশ একটি হাত ওনার মুখ চেপে ধরেছিল। এভাবে মারতে থাকার সময় ওনার পায়ে লেগে ওনার মাথার কাছে জগটি শব্দ করে ফ্লোরে পড়ে যায়। এই শব্দটুকুই সেদিন তার জীবন বাঁচায়। শব্দ শুনে অপর রুমে ঘুমিয়ে থাকা রিয়াজ এবং সিরাজ সাহেবের ঘুম ভেঙে যায়। তারা উঠে নিজেদের রুমে বাতি জ্বেলে দৌড়ে এই রুমের মুখে এসে এই ভয়ানক দৃশ্য দেখতে পান। ভেতরের রুম থেকে আসা অল্প আলোতে তাদের চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু এটা বোঝা যাচ্ছিল তারা এখন মার বন্ধ করে মাথা ঘুরে ওনাদের দিকে তাকিয়েছে। সিরাজ সাহেব প্রথমে ভয়ে চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকারের শব্দে বা যে কারণেই হোক অবয়বগুলো সিফাত সাহেবকে ছেড়ে দিয়ে শূন্যে ভাসতে ভাসতে ঘরের সিলিং ফুঁড়ে উপরে চলে যায়। ততক্ষণে মারাত্মক ভয়ে ও মার খেয়ে সিফাত সাহেব অজ্ঞান হয়ে যান। সিরাজ সাহেব ও রিয়াজ সাহেব দৌড়ে ওনার কাছে আসেন এবং দ্রুত দরজা খুলে ওনাকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। ওনাদের চিৎকার আর চেঁচামেচিতে আশেপাশের মানুষজন বের হয়ে আসেন। তখনকার সময়ে ব্যাচেলরদের সাথে খুব বেশি আন্তরিক কেউ ছিলেন না, তাই অল্প স্বল্প কথা জিজ্ঞেস করে যে যার বাসায় চলে যান। ঘর তালা দিয়ে সিফাত সাহেবকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে চলে যান তারা। আর তেমন কিছুই হয়নি। আনুমানিক সকাল 9টায় রাকিব সাহেব কাজ থেকে ফিরে আসেন। এসে আশেপাশের মানুষের কাছে সিফাত সাহেবের কথা জানতে পেরে খুবই অবাক হন। যদিও আশেপাশের মানুষ কি হয়েছে সেটা বলতে পারেননি, তবে রাকিব সাহেবকে বলেছে তারা হয়তো নেশা করে উল্টোপাল্টা কিছু বলছে। রাকিব সাহেব তার রুমমেটদের চেনেন, তাই ওনাদের কথায় কান না দিয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে তিনি গোসলের উদ্দেশ্যে বাথরুমে যান। বাথরুমের কল ছেড়ে দিয়ে বের হয়ে আসেন, কারণ রান্নার জোগাড়ে আজ কেউ নেই। আজ নিজের রান্না নিজেই করে খেতে হবে। রান্নাঘর এবং বাথরুম পাশাপাশি ছিল। রান্নাঘরে এসে কি আছে দেখছিলেন। এমন সময় মনে হলো বাথরুমের পানির শব্দ তিনি পাচ্ছেন না। উঠে তিনি বাথরুমে গিয়ে দেখেন তার বাথরুমের কলটি বন্ধ। মনের ভুলে বন্ধ করে দিয়েছেন এমন ভেবে তিনি আবার কলটি চালু করে বের হয়ে আসেন। এবার তিনি স্পষ্ট শুনতে পান কেউ কল ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছে। সাথে সাথে উঠে বাথরুমে উকি দিয়ে দেখেন কিছুই নেই, শুধু কল বন্ধ পেয়েছেন। এবার পানির কল ছেড়ে পেছনে ঘুরতেই তিনি দেখতে পান সাদা আলখল্লা পরা পোড়া মুখ নিয়ে লম্বা একটি অবয়ব তার
সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটি তাকে ভয়ানক কর্কশ গলায় বলে ওঠে, আমাদের কবরের উপর তোরা কেউ থাকতে পারবি না। এইটা বলেই প্রচণ্ড জোরে একটি থাপ্পড় দিয়ে উপরের দিকে উঠে মিলিয়ে যায়। মারাত্মক ব্যথায় তিনি কোকিয়ে ওঠেন। বাথরুম থেকে বের হয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসেন। বাইরে এসে নিজের কানে হাত দিয়ে দেখতে পান রক্ত পড়ছে। দেরি না করে তাড়াতাড়ি কোনো মতে ঘরে তালা দিয়ে ডাক্তারের কাছে ছুটে যান। কিন্তু স্থানীয় ডাক্তার কিছু করতে না পারায় আবার পাশের এক হাসপাতালে যেতে হয় তাকে। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানায় তার কানের পর্দায় বেশ আঘাত লেগেছে। ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়ে দেন। ওষুধ নিয়ে বের হয়ে আসছেন, এমন সময় সিরাজ সাহেবকে হাসপাতালে তিনি দেখতে পান। রাকিব সাহেব সব খুলে বলেন তাকে, তিনিও সব খুলে বলেন রাকিব সাহেবকে। এরপরে তারা দুজন কি করে, হাসপাতালে অপেক্ষারত আরেক সদস্য রিয়াজ সাহেবকে সাথে নিয়ে বাড়ি ফিরে আসেন। তবে নিজেদের বাসায় না গিয়ে তারা বাড়িওয়ালার বাসায় যান। বাড়িওয়ালাকে চেপে ধরতেই তিনি আস্তে আস্তে সব কিছু বলেন। তার বাবার বলা কথা, ওই বাসায় মা মেয়ের রহস্যময় মৃত্যুর কথা তিনি সব কিছুই বলেন। এই সব কথা তাদের কাছে গোপন করায় রাকিব সাহেবের মাথা তখন গরম হয়ে যায়। তিনি মোশাররফ সাহেবকে সজোরে একটি চর দিয়ে সবাইকে নিয়ে বের হয়ে আসেন। আরও কিছু লোকজন সাথে নিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেদিন সন্ধ্যার মধ্যেই বাসা ছেড়ে দেন। এরপর আর ওই বাসাটি মোশাররফ সাহেব ভাড়া দিতে পারেননি। যারাই বাসা দেখতে আসে তারা সকলেই স্বপ্নে উল্টোপাল্টা জিনিস দেখেন, পরে আর কেউ ওঠেন না। এভাবে বাসা দেখতে আসে, কিন্তু ভাড়া হচ্ছে না দেখে মোশাররফ সাহেব বাসাটি আর ভাড়া দেবেন না এই বলে মনস্থির করেন। বর্তমানে বাসাটি স্টোররুম হিসেবে তিনি ব্যবহার করেন। কিন্তু এখনও রাতে ওই বাসার পাশের বাসায় যারা থাকেন তারা মাঝে মধ্যে চিৎকার করে কান্নার শব্দ পান। ভেতরে অনুষ্ঠান হচ্ছে এমন রান্নাবান্নারও শব্দ পান। মাঝে মাঝে শুনতে পান নুপুর পরে কারা যেন নৃত্য করছে। তবে এই সব কিছু শোনা যায় গভীর রাতে। হয়তো কোনোদিন আমরা জানতে পারবো সেই বাসায় লুকায়িত রহস্য, হয়তো কোনোদিন পারবো না। তবে আমি মনে করি কিছু রহস্য গোপন থাকাই ভালো। সব রহস্যের সমাধান হয়ে গেলে রহস্য বলতে তো আর কিছুই থাকবে না। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণাও আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। এই ঘটনাটি আপনাদের যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।